আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে 2025 সালে এবং এই পে কমিশনকে বলা হয়েছে যে আপনারা যাচাই বাছাই করে আগামী 6 মাসের মধ্যে একটি রিপোর্ট পেশ করবে। তো কোন কোন বিষয়গুলো রাখতে হবে বেতন কমিশন সুপারিশ করার জন্য? কর্মকর্তা কর্মচারীর জন্য একটি সময় উপযোগী যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ, বিশেষায়িত চাকরিধারী বেতন কাঠামো নির্ধারণ হবে, বেতন ভাতার উপর আরোপযোগ্য আয়কর ও জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণ। তো এরকম অনেক বিষয়গুলো রাখা হয়েছে এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করার পদ্ধতি এটাও রাখা হয়েছে। তো আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটা 21 আগস্ট 2025 সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটা সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্মচারী অর্থাৎ সৈনিক যারা আছে তাদের জন্য মূলত এই বেতন কাঠামো নির্ধারণের জন্য বলা হয়েছে। তো এখানে যে জিনিসটা বলা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রীত হয়ে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য বেসামরিক কর্মকর্তা কর্মচারী ব্যতীত যারা, এখানে একটি কনফিউশন আছে, যেটা হচ্ছে যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়তে যারা যে সকল বেসামরিক কর্মচারী চাকরি করে তাদের এই সশস্ত্র বাহিনী বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যে সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হবে, এটা কিন্তু তারা পাবে না। এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে বেসামরিক কর্মকর্তা কর্মচারী ব্যতীত। সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 নামে এই কমিটি অনুমোদন করা হলো। এই সভাপতি আছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এবং সদস্য আছেন মেজর জেনারেল নাসিম পারভেজ সহ 3 বাহিনী প্রধান থেকে সবাই আছেন। ব্রিগেডিয়ার জেনারেল আছেন, রিয়ার অ্যাডমিরাল জহির উদ্দিন আছেন। এভাবে করে একটা কমিটি গঠন করা হয়েছে। তো ওই কমিটির মূল যে কাজ, কমিটি আসলে কি কাজ করবে? কর্মকর্তা কর্মচারীর জন্য একটি সময় উপযোগী যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ, বিশেষায়িত চাকরিধারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণ, বেতন ভাতার উপর আরোপযোগ্য কর আয়কর জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ কর্তৃক সরাসরি পরিশোধ করার ক্ষেত্রে বেতন কাঠামো স্থিতিকরণ, বেতন বহির্ভূত অন্যান্য সুবিধাদি যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, প্রেষণা, কার্যভার, মহার্ঘ ভাতা, উৎসব ভাতা, শান্তি বিনোদন ইত্যাদি ভাতা নিরূপণ, মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় পদ্ধতি নিরূপণ, যথোপযুক্ত সময়োপযোগী পেনশন সহ অবসর সুবিধা নির্ধারণ এবং কর্মকর্তা কর্মচারী কাজের মান নিরূপণ, মূল্যায়নপূর্বক বেতন ভাতা কাঠামো প্রতিফলন, সরাসরি সেবা, টেলিফোন, গাড়ি, মোবাইল ফোন ইত্যাদি সংক্রান্ত প্রাধিকারসমূহ আর্থিক সুবিধা নগদায়ন এবং রেশন সুবিধা যৌক্তিকরণ। তো এখানে উচ্চতর গ্রেড ইনক্রিমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে কি কি সমস্যা হবে সেটা দূরীকরণ করতে হবে এবং কমিটিকে, এই যে সশস্ত্র বাহিনীর যে কমিটি সেটাকে বলা হয়েছে তাদেরকে যে আগামী 31 অক্টোবর 2025 মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে এটা পেশ করা হবে, অর্থাৎ 2 মাসের ভিতরে সশস্ত্র বাহিনীর যে বেতন স্কেল বা সুপারিশ সেটা গঠন করার জন্য, অর্থাৎ সুপারিশ করার জন্য। তো পে কমিশনের যে জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে ঠিক একই জিনিসগুলোই এখানে উল্লেখ করা আছে। তো এখানে পিতা মাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পারিবারিক জীবনযাত্রার ব্যয় কিভাবে সাধন করা যায় সেটাও এখানে উল্লেখ করা আছে এবং জনপ্রশাসনে মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ কিভাবে করা যায় সেটার ভেতরেও দেওয়া আছে এবং প্রথম সভা অনুষ্ঠান হওয়ার পরে আগামী 6 মাসের মধ্যে এই প্রতিবেদনটা দিবে। অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বেতন কমিটি, এখানে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সৈনিক এবং অফিসার যারা সশস্ত্র বাহিনীতে অর্থাৎ সেনা, নৌ, বিমান বাহিনীতে যে সকল সৈনিক এবং অফিসার আছে শুধুমাত্র তাদের বেতন কাঠামো নির্ধারণ করার জন্য এই বেতন যে কমিটি সেটা করা হয়েছে। এখানে যারা অসামরিক কর্মচারী কর্মরত আছেন, আমি আবার বলতেছি, যারা অসামরিক কর্মচারী কর্মরত আছেন তাদের এই, বিশেষ করে যারা সশস্ত্র বাহিনীতে অসামরিক কর্মচারী অনেক আছে, 3য় এবং 4র্থ শ্রেণী এবং কর্মকর্তা পর্যায়ে তারা আছে, তাদের এই বেতন কাঠামোর সাথে মিলবে না এবং তাদের বেতন কাঠামো এখানে কাজ করবে না। তাদের বেতন কাঠামো যেটা হবে অরিজিনাল যে পে কমিশনের যে গেজেট প্রকাশ করা হয়েছে যেটা, সেইখানে যেভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে সেই সুযোগ সুবিধাটাই মূলত তারা পাবে। কিন্তু সশস্ত্র বাহিনীতে চাকরি করা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর বেশ কিছু সুযোগ সুবিধা আছে সেইটা তারা পাবে না। কিছু কিছু ক্ষেত্রে সশস্ত্র বাহিনী চাকরিরত বেসামরিক যে সকল
কর্মকর্তা কর্মচারী আছে তারা কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে, বাট এটা 50% পেয়ে থাকে, পুরা 100% সুযোগ সুবিধা সশস্ত্র বাহিনী থেকে তারা পান না। তো সেটাই আসলে এখানেও মেনশন করা হয়েছে এবং সেটা স্পষ্টভাবে বলেই দেওয়া হয়েছে। এবং এখানে বেশ কিছু জিনিসগুলো কমিটি সুপারিশকালে যে বিষয়, মানে কমিটি কি কি বিষয়গুলো সুপারিশ করবে সশস্ত্র বাহিনীর জন্য, পিতামাতা সহ অনূর্ধ্ব 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় কিভাবে মেটানো যায় সেটা সম্পর্কে সুপারিশ হবে। অনূর্ধ্ব 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য ভাতা কিভাবে দেওয়া যায়, বৃদ্ধি করা যায় সেটা দেখা হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারি সম্পদ পরিস্থিতি, প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার সম্পদের প্রয়োজনীয়তা এটা দেখা হবে। সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের ব্যবস্থা এটাও দেখা হবে। দরিদ্র নিরসনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সম্পদের যোগান, ক্রমান্বয়ে স্বনির্ভরতা অর্জনের উপায় বের করা হবে। মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগ এখানে কিভাবে দেওয়া যায় সেটা দেখতে হবে। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও কর্মোদ্যোগ বৃদ্ধির, সেবার মান উন্নয়ন, দেশের মৌলিক নীতিমালার সাথে প্রতিরক্ষা বাহিনীর বিশেষ সম্পর্ক, জীবনযাত্রার ব্যয়ভার ও মান, জাতীয় বেতন কমিশন 2025-এর প্রস্তাবিত স্কেলের সাথে ভারসাম্য রাখা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার বাহিনী হিসাবে আপনি বেশি বেশি করে প্রস্তাব দিবেন, সেটাও যাতে না হয়, অর্থাৎ ভারসাম্য রাখতে হবে। সেই ভারসাম্যটা রেখে তারপরে আপনাদের এটা পাস হবে। মেধাবী দক্ষ কর্মকর্তা আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয়তা, সশস্ত্র বাহিনীর অতীত কীর্তি ও ভাবমূর্তি রক্ষা করতে হবে। শান্তি ও যুদ্ধকালীন সময় দেশ ও জাতির প্রতি সশস্ত্র বাহিনীর দায়িত্ব ও কর্তব্য এটা উল্লেখ থাকবে। প্রশিক্ষণ ও চাকরিকালে সশস্ত্র বাহিনীর বিপদ সংকুলন অবস্থা, কঠোর পরিশ্রম ও ত্যাগ জীবনের অবশ্যই একটা প্রতিফলন দিতে হবে। পরিবার হতে বিচ্ছিন্ন জীবনের সর্বোৎকৃষ্ট সময়ে চাকরিতে ব্যয় করার একটা বিষয় এখানে আছে। চাকরি জীবনের শারীরিক ও মানসিক যোগ্যতার আদর্শমান বজায় রাখতে হবে। দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকা সার্বক্ষণিক, অর্থাৎ 24 ঘন্টা ডিউটির বিষয় কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে। তুলনামূলক কম চাকরি দরুন অল্প বয়সে চাকরি হতে অবসর গ্রহণ, যুদ্ধ অবস্থা ছাড়াও যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করতে হবে। তো এই বিষয়গুলো এই বেতন কমিশনে উল্লেখ থাকবে এবং এ সংক্রান্ত ভাতা তারা পেয়ে থাকে, ঝুঁকি ভাতা সহ অন্যান্য দক্ষতা ভাতা, সেই ভাতাগুলো এখানে আলোচনা হবে এবং এটাও বেসিকের সাথে বৃদ্ধি পাবে। সেইভাবেই এই কমিটি গঠন করা হয়েছে এবং এটা 31 অক্টোবর 2025-এর মধ্যে এই কমিটিকে বলা হয়েছে তাদের যে প্রস্তাব, অর্থাৎ এই বিষয়ের উপরে যে প্রস্তাব কিভাবে করা যায় সেই বিষয়গুলো রেখে, অর্থাৎ জাতীয় বেতন কমিশন 2025-এর যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখানেও আছে, বাট কিছু কিছু জিনিস এখানে অতিরিক্ত আছে, যেমন তাদেরকে 24 ঘন্টা ডিউটির বিষয়ে বলা হয়েছে এবং ইমার্জেন্সির ক্ষেত্রে তাদের স্পেশালিটি অর্থাৎ দক্ষতা, এবং যে বর্তমানে সেনাবাহিনী যেভাবে আসলে কাজ করতেছে 24 ঘন্টা ডিউটি করতেছে এবং সেই জিনিসগুলা কিভাবে করা যায় সেইটা আসলে এখানে উল্লেখ করা আছে। এবং আগামী 2 মাসের ভেতরে এই যে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, অর্থাৎ সামরিক বাহিনী যে সকল কর্মকর্তা কর্মচারী আছে, সৈনিক যারা আছে, তাদের বেতনটা কিভাবে সমন্বয় করা যায় মূল বেতন কমিশনের সাথে সামঞ্জস্য যাতে থাকে, অর্থাৎ অতিরিক্ত কোনো কিছু দেওয়া যাবে না যেটা মূল বেতনের সাথে মিলে না, সেই জিনিসটা কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে এবং সেটা তারা স্পষ্ট করে বলে দিয়েছে। এখানে যারা আরেকটা জিনিস আমি আবার বলতেছি, সশস্ত্র বাহিনীতে যে সকল অসামরিক কর্মচারী চাকরি করেন তাদের এই বেতন কাঠামোর সাথে তাদের মিলবে না, তাদের বেতন কাঠামো মূলত মিলবে এই যে বাইরের যে সকল সিভিলিয়ান যারা যেভাবে বেতন পাচ্ছে ঠিক তাদের বেতনটা ঠিক একই রকমই হবে। এখানে তারা চাইলে যে ঝুঁকি ভাতা পাচ্ছে বা বিশেষ দক্ষতা ভাতা পাবে নতুন পে স্কেলে, এটা কিন্তু কখনোই হবে না। বেসামরিকদের জন্য এই বেতন কাঠামো না, এটা মাত্র শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সৈনিক অফিসারদের জন্য বেতন কাঠামো। তো এখানে আরেকটা জিনিস আছে, যেহেতু তারা সশস্ত্র বাহিনীতে বেসামরিক চাকরি করে থাকেন তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার বেশ কিছুদিন ধরে তাদের দাবি আছে। তাদের ডিউটির বিষয়ে একটা সমস্যা আছে, তারা অতিরিক্ত যে ডিউটি করে থাকে সেটার বিষয়ে একটা বেশ সমস্যা আছে। অতিরিক্ত ডিউটি করার ফলে তাদেরকে কোনো প্রকার ওভারটাইম দেওয়াও হয় না। এই বিষয়গুলো সরকার হয়তো বা এই যে কমিটি, এই কমিটির কাছে আসলে উপস্থাপন না করলে এই কমিটি কিন্তু কোনো কাজ করবে না। এই কমিটির কাছে আপনাদেরকে উপস্থাপন করতে হবে। যারা সশস্ত্র বাহিনীতে বেসামরিক কর্মচারী আছেন তারা আপনাদের সুযোগ সুবিধা যদি এই কমিটির কাছে উপস্থাপন না করেন, যেহেতু আপনাদের সুযোগ আছে, দরবার হয়
রোল কল হয়, সেই দরবার এবং রোল কলে যদি এই পয়েন্টগুলো আপনারা উপস্থাপন না করেন, আপনারা কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ যেভাবে কষ্ট করতেছেন ওই কষ্টই করে যাবেন, কিন্তু কোনো ধরনের কোনো বেনিফিট আপনারা পাবেন না। আপনাদেরকে বেশি কাজ করানো হয়, ডিউটির অতিরিক্ত কাজ করানো হয় এবং ওভারটাইম ডিউটিও আপনাদেরকে করানো হয়। সেটার কোনো ব্যবস্থা সশস্ত্র বাহিনীতে নেই। এইটা যদি নতুন বেতন কাঠামোতে যুক্ত করা পসিবল হয়, তাহলে সেটা আপনাদের জন্য ভালো, যারা নতুন চাকরিতে ঢুকবে তাদের জন্য ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।